নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট। এবং আজকে আমরা ক্রিকেট, ফুটবল সব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ, স্বাগত। যে প্রথমেই যেটা আসতে হয় সেটা হচ্ছে যে রবিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ফার্স্ট টি20 এবং গোয়ালিয়রে তাহলে আবহটা কেমন রয়েছে? দেখো ইন্দ্রাণী, গোয়ালিয়রে এর আগে যে ম্যাচটা হয়েছিল, এর আগের ম্যাচটা কিন্তু 2010 সালে হয়েছিল এবং তারপর প্রায় 14 বছর পর এই ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। সেই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণেই যে সচিন টেন্ডুলকার 200 রান করেছিলেন সেই গোয়ালিয়র ম্যাচে। আজকে গোয়ালিয়রের মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক স্কোরারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি সুনীল গুপ্তা নাম তার। তিনি বলছিলেন যে সেই ম্যাচের স্মৃতিটা টেনে আনছিলেন এবং তিনি বলছেন যে এখানে এত বছর যে ম্যাচ হয়নি সেটা অনেকটা রামের বনবাসের মতো। অবশেষে রবিবার দিন ভারত বাংলাদেশ হচ্ছে এবং সেখানে যদি সেই ঝলক দেখা যায়, সচিন টেন্ডুলকার যে ধরনের ব্যাটিং করেছিলেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে কোনো ইন্ডিয়ান ব্যাটারদের তরফ থেকে, তাহলে দুর্দান্ত হবে। তবে এই মুহূর্তে অনেকটাই যারা ক্রিকেট প্রিয় মানুষ, ক্রিকেট অনুরাগী যারা রয়েছেন গোয়ালিয়রে, তাদের মধ্যে কিন্তু একটা ফেস্টিভ মুহূর্ত ধরা পড়ছে। যদিও প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সেরকম স্ট্রং অপোনেন্ট নয়, তার সত্ত্বেও ক্রিকেট ফিরেছে গোয়ালিয়রে, এটা জেনে কিন্তু অনেকেই খুশি হচ্ছেন। এবং অবশ্যই গোয়ালিয়রের এই স্টেডিয়াম মাধবরাও ইন্ডিয়া স্টেডিয়ামমুখী রোববার দিন অনেকেই হবেন, এইটুকু আশা করাই যায়। কিন্তু প্রতিদ্বন্দ্বী ততটা স্ট্রং না হলেও প্রিপারেশন কিন্তু ততটাই স্ট্রং থাকতে হবে। কারণ খেলার ক্ষেত্রে আমরা দেখি যে বলা হয় খেলা এবং রাজনীতিতে কখন কি হয় সেটা বলা যায় না। সেক্ষেত্রে যদি বলি যে এই যে খেলা শুরু হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন থাকছে? দেখো, নিরাপত্তা একদম আঁটোসাঁটো করে দেওয়া হচ্ছে। আর জানিয়ে রাখি যে গতকাল হিন্দু মহাসভার তরফ থেকে কিন্তু গোয়ালিয়র বন্ধ ডাকা হয়েছিল এবং তারপর থেকে একদম নড়ে চড়ে বসেছে এক্ষেত্রে প্রশাসন। আর বলাই হচ্ছে যে কোনো রকম কিন্তু ঘাটতি থাকবে না নিরাপত্তার দিক থেকে। আমি একটু বলে দিচ্ছি কি কি বিষয়ে এখানে নজরে রাখা হচ্ছে। 1600 পুলিশকে কিন্তু মোতায়েন করা হবে। আর একই সঙ্গে সিআইএসএফ ইনভলভ হচ্ছে। প্রোহিবিটরি অর্ডার জারি করা হয়েছে, বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞাটা কিন্তু থাকবে 7ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ ম্যাচ 6ই অক্টোবর সোমবার পর্যন্ত কিন্তু সেই নিষেধাজ্ঞাগুলো থাকবে। আর সোশ্যাল মিডিয়ায় কোনো রকম আপত্তিকর কিছু লেখা হয় কিনা সেটার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। কোনোভাবেই এই ম্যাচটা যাতে বিঘ্নিত না হয় অন্য কোনো কারণে, সেই জন্য অবশ্যই নজরদারি করা হবে। এবং হিন্দু মহাসভা, ইন্দ্রাণী তুমি জানো যে এর আগেও যখন দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছিল কানপুরে, তার আগেও কিন্তু তারা এরকম একটা হুমকি দিয়েছিল। তাদের একটাই বক্তব্য যে বাংলাদেশে হিন্দুরা হয়তো সুরক্ষিত নয় এবং সেই জন্য বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজটা বয়কট করা উচিত। আর সেই জন্যই গোয়ালিয়রে তাদের এই দাবি যে এই ম্যাচ কোনোভাবেই করা যাবে না। গতকাল অবশ্যই তারা একটা প্রোটেস্ট করেছে, কিন্তু তারপর পুলিশ এবং প্রশাসন একতরফাভাবে কিন্তু টিম গেম এদের মধ্যে দেখা যাচ্ছে, এদের মধ্যে যেন টি20 ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আর অবশ্যই ম্যাচ হবে এবং ভালো ম্যাচ দেখার অপেক্ষায়। তুমি একটু আগে বললে যে অপোনেন্টকে কখনোই কিন্তু আন্ডার এস্টিমেট করা উচিত নয়, একেবারেই টি20 ফর্মেটে তো একেবারেই আন্ডার এস্টিমেট করা উচিত নয়। আমার এখনও মনে পড়ছে দিল্লিতে বাংলাদেশ কিন্তু হারিয়েছিল একবার টিম ইন্ডিয়াকে। তাই যতই স্ট্রং হোক ভারতীয় দল, বাংলাদেশ কিন্তু অবশ্যই চমক দেওয়ার ক্ষমতা রাখে টি20 ফর্মেটে অ্যাটলিস্ট। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই নিরাপত্তাজনিত যে সমস্যাগুলো আসছিল, এই সময় কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে উঠে আসে। আমরা দেখি বিভিন্ন রকমের পোস্ট হচ্ছে, কমেন্ট হচ্ছে, যার যারা একটা উস্কানি ছড়িয়ে পড়তে পারে। সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ে একদম। এবং এটা পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে আজকে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে এবং কালেক্টরের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য কিন্তু করা যাবে না। আর ত্রিস্তরীয় সুরক্ষা রাখা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে যাতে কোনো রকম গন্ডগোল না হয় সেদিন ম্যাচের দিন। ভারত বাংলাদেশ দুটি টিম এই মুহূর্তে রয়েছে এবং যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে। তাই চিন্তার কিছু নেই। 14 বছর পর এখানে ম্যাচ ফিরছে। এই প্রসঙ্গে বলে রাখি, যার সঙ্গে কথা হচ্ছিল আজকে সুনীল গুপ্তা, তিনি বলছিলেন সেই সচিনের 200 ইনিংসটা স্মরণ করছিলেন এবং সেই সময় গোয়ালিয়রের চিত্রটা কি হয়েছিল। 43 ওভারে 186 পৌঁছে গিয়েছিলেন সচিন টেন্ডুলকার। তারপরেও শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনি তাকে স্ট্রাইক দেন। প্রথম বলে ধোনি 6 মারছিলেন, তারপরেও কিন্তু চেয়ার হচ্ছিল না, কারণ
সচিনের 200 দেখতে চাইছিলেন প্রত্যেকে, আর অবশেষে যখন সেটা হয়, পূরণ হয়, তখন গোয়ালিয়র কিন্তু একদম ইতিহাসের পাতায় নাম লিখে দেয়। তাই সুনীল গুপ্তা বলছেন যে এখানকার উইকেটের মাটি কখনো নিয়ে যাবেন, কারণ এটা একদম তীর্থক্ষেত্র যেন আকার নিয়েছে এই গোয়ালিয়রের এই উইকেট, হেপ্টাথলন এই স্টেডিয়াম। আশা করা যায় যে একদম রানের বর্ষা হবে সেদিন, রোববার দিন, কারণ ভারত বাংলাদেশ দুটি টিমই যথেষ্ট ভালো ব্যাটিং সাইড যদি দেখি, ভারতের যথেষ্ট স্ট্রং। তাই আশা করাই যেতে পারে যে ভারত দুর্দান্ত পারফর্ম করবে, আর অবশ্যই টি-20 সিরিজটাও নিজস্ব স্টাইলে শুরু করবে। ভারতের মধ্যে কাকে ফেভারিট রাখছো? ভারতে দেখো এই টিমটা কিন্তু আলাদা, মানে আমরা এতদিন টেস্ট ম্যাচে ছিলাম, টেস্ট সিরিজে ছিলাম, এখান থেকে কিন্তু অনেকটাই আলাদা। এখানে সূর্যকুমার যাদব আছেন, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, মানে কি ধরনের ক্রিকেটার আমরা জানি, 360 ডিগ্রি ক্রিকেটার, দুর্দান্ত কিছু শট। এবার তো সূর্যকুমার যাদব বলে প্রথমে ক্যাচটার কথা মনে পড়ে সবার। একদম, মানে সেই ক্যাচটা ভোলা যাবে না। যত ক্যাচ আমি দেখেছি আমার পার্সোনাল অভিজ্ঞতায়, এই ক্যাচটা দুর্ধর্ষ। কপিল দেব অবশ্যই দুরন্ত ক্যাচ ধরেছিলেন 1983-তে ভিভ রিচার্ডসের, তবে এই ক্যাচটা না ধরলে, মানে সূর্যকুমার যাদব যদি ওই ক্যাচটা না ধরতেন, তাহলে ভারত ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারত না। তাই তার অ্যাডেড রেসপন্সিবিলিটি রয়েছে। হার্দিক পান্ডিয়া সবসময় চর্চায় থাকেন, ক্রিকেটীয় কারণে হোক বা অক্রিকেটীয় কারণে হোক। হার্দিক পান্ডিয়াকে নিয়ে কি খবর রয়েছে? একটা কিছু শোনা যাচ্ছে, একটা খবর বেরিয়ে আসছে, কি জানতে পারছো? হার্দিক পান্ডিয়া মানে ইন্দ্রাণী খবর থাকবে, আর হার্দিক পান্ডিয়াকে সম্প্রতি বেশি করে খবর থাকছে। তবে আজকে যেটা হয়েছে নেটে, মর্নি মর্কেল অনেকটা সময় দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া যে স্টাইলে বোলিং করছেন সেটা কিন্তু পছন্দ নয়, মানে যেটা টিম সূত্রে খবর, তার রান আপে কিছু পরিবর্তন এনেছেন এবং তিনি উইকেটের সামনে বলটাকে পিচ করাচ্ছেন, সেটাতেও কিছুটা তিনি প্রসন্ন নন এবং তিনি সময় দিয়েছেন। আজকে অনেকক্ষণ ধরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে থেকেছেন এবং হার্দিক পান্ডিয়ার কিছু জায়গায় তিনি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। মর্নি মর্কেল এর আগেও আমরা দেখেছি, কেকেআরে খুব কাছ থেকে দেখেছি, তিনি কিন্তু চুপচাপ থাকেন, মানে বেশি কিছু কথা বলেন না। তবে যে খবরটা আজকে পাওয়া যাচ্ছে গোয়ালিয়র থেকে, যে হার্দিক পান্ডিয়াকে একদম স্পেশাল ক্লাস করিয়েছেন যেন এই মর্নি মর্কেল। শুধু হার্দিক পান্ডিয়া নয়, অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব, মানে যার এত গতি, দুরন্ত গতি, তাকে নিয়েও বসেছিলেন। তবে হার্দিক পান্ডিয়াকে এক্সট্রা ফোকাস দিতে দেখা যায়। অবশ্যই দুর্দান্ত ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ব্যাট হাতে এবং বল হাতেও কিন্তু খুব উপযোগী ভূমিকা পালন করেন। সেটা টি-20 বিশ্বকাপের ফাইনালের হাইলাইটস দেখলে আরও একবার পরিষ্কার হয়ে যাবে। তাই এটাই বলা হচ্ছে কিছু পরিবর্তন করেছেন, সেটা দেখা যাক প্রথম টি-20 ম্যাচে তার বোলিং কেমন হয়। আর আশা রাখবো সেই পুরনো ছন্দে তিনি এই যে একটা সংঘাতের জায়গা উঠে আসে, সেক্ষেত্রে তাহলে কি একটা খেলার মধ্যে তো সেই প্রভাবটা পড়তে পারে, কারণ যেরকম চাওয়া হচ্ছে সেরকম হার্দিক পান্ডিয়া করছে না, তাহলে তো এটা একটা সমস্যার একটা বিষয় উঠে আসছে। দেখো ইন্দ্রাণী, তুমি জানো নিশ্চয়ই যে কোচিং ডিপার্টমেন্টেই পুরো চেঞ্জ হয়ে গেছে। গৌতম গম্ভীর এসছেন, ফিল্ডিং কোচ রায়ান দুশাখাতে এসছেন, মর্নি মর্কেল এসছেন। হয়তো যেটা করছেন সেটা ভালো, তবে যেটা চাইছেন মর্নি মর্কেল সেটা আরো ভালো। তাই সেখানে একটু হয়তো ইমপ্রোভাইজ করার চেষ্টা করবেন, সেটা দেখার যে তাহলে কি হয় সেক্ষেত্রে। তবে যদি সেটা একটা বলতেই হয় কথা, সেটা হচ্ছে যে আবহাওয়া কেমন থাকবে, কারণ যদি বৃষ্টি হয় তাহলে আমরা যে এত আলোচনা করছি, এত খেলার জন্য এক্সাইটেড অপেক্ষা করে আছি, সেটা কিন্তু সবটাই বলা যেতে পারে যে ভেস্তে যেতে পারে। আবহাওয়া কেমন থাকছে? একেবারে দেখো, গতকাল রাতে কিন্তু গোয়ালিয়রে বৃষ্টি হয়েছে, বৃষ্টির হালকা পূর্বাভাস রয়েছে। তবে এটা অবশ্যই আমরা প্রেডিকশন করছি, আশা করব বৃষ্টি হবে না। 14 বছর পর, মানে বনবাস কাটিয়ে ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে, আর এই স্টেডিয়ামে প্রচুর মানুষ আসবেন সেদিন। তাই বৃষ্টি বাদ সাধবে না, এটুকু আমরা আশা করতেই পারি। বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে, এটা বলে রাখি। তবে সেরকম নয় যে ম্যাচ হবে না, ম্যাচ হবে, তবে বৃষ্টির জন্য হতে পারে, কিছুটা কয়েক ওভার হয়তো কমেও যেতে পারে। কিন্তু আমরা এটাই আশা করব যাতে কোনো ওভার না কমিয়ে ম্যাচটা পুরোপুরি হয়, আর এটাই আশা রাখবো যে ভারত দুর্দান্ত পারফর্ম করুক, আর একই সঙ্গে বাংলাদেশও ফাইট দেখে। একেবারে, অর্থাৎ যেন বৃষ্টি না হয় সেটাই আমরা সবাই আশা করছি, ফিঙ্গার ক্রস। যাই হোক, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের যে আলোচনা চলছে ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়েও, এবং আমাদের খেলার যে যাবতীয় খবর রয়েছে সেটা আপনাদের জানাবো। জয়জ্যোতি তো রয়েছেই, তবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পান্থের জন্মদিন, ঋষভ পান্থ তার জন্মদিন কিভাবে সেলিব্রেশন করছে, কি কি খবর উঠে আসছে, জন্মদিনের খুঁটিনাটি কি? জন্মদিনে তিনি বিন্দাস রয়েছেন, আর একদম ফ্যামিলির মধ্যে তার বার্থডে সেলিব্রেট হচ্ছে। আর ঋষভ পান্থকে নিয়ে একটা কথাই বলার, যে ঋষভ পান্থ যেভাবে কামব্যাক করেছেন, মানে এটা কিন্তু রূপকথা। তিনি যে জায়গায় ছিলেন, মানে 2022-এর ডিসেম্বরে যে দুর্ঘটনাটা হয়েছিল, সেখান থেকে তিনি কামব্যাক আদৌ করবেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রকম প্রশ্ন ছিল, এবং তারপর দুর্ধর্ষ কামব্যাক। আর
তিনি একটা ফর্মুলা মানে ফর্মুলা ফলো করেন, যে ফর্মুলাটা ফলো করেন সেটা হচ্ছে A to B, মানে অ্যাকর্ডিং টু বল, যেরকম বল আসবে সেরকম তিনি মারবেন। মানে সেক্ষেত্রে তিনি ধরুন 89 রানে নট আউট রয়েছেন, জেমস অ্যান্ডারসন বোলিং করছেন, সেক্ষেত্রে কিন্তু রিভার্স কুক মারতে পিছু পা হবেন না, বা এটাই তার ফর্মুলা এবং এটা তিনি নিজেই বলেছেন। তাই ঋষভ পান্তকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দুরন্ত ব্যাটিং করেন, টেস্ট উইকেট কিপার হিসেবে হয়তো সেরাদের তালিকায় আসবেন না এখনই, তবে যেভাবে ব্যাটিং করছেন তাতে কিন্তু সেরাদের তালিকায় তাকে নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে সেনা কান্ট্রিজে তার যা ব্যাটিং, সামনে অস্ট্রেলিয়া সফর আসছে এবং অস্ট্রেলিয়ার অনেকেই মানে অনেক তারকা ক্রিকেটার কিন্তু বলছেন এই ঋষভ পান্ত মানে ডিফারেন্সিয়েট করে দিতে পারে দুটো টিমের মধ্যে, তার যথেষ্ট ভালো ভালো ইনিংস রয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি ইন্দ্রাণী, একবার রবি শাস্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল এবং তাকে বলছিলাম যে তার সেরা মুহূর্ত কি ক্রিকেটে। তিনি বেশ কিছু মুহূর্ত বলে যে 83-তে যখন কপিল দেব নিখাঞ্জা ট্রফি তুলছেন, সেটা যেমন একটা দুর্দান্ত মুহূর্ত। বেনসন হেজেসে তিনি নিজে অডি জিতেছেন, সেটাও একটা দুর্দান্ত মুহূর্ত। 2007 T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে মহেন্দ্র সিং ধোনি ট্রফি নিচ্ছেন, সেটাও একটা দুর্দান্ত মুহূর্ত। তবে গব্বায় যে ইনিংসটা তিনি খেলেছেন ঋষভ পান্ত 89, এবং ভারত সিরিজ জিতেছিল, মনে রাখতে হবে সিরিজটা কিন্তু পিছিয়ে থেকে শুরু করেছিল, সেখান থেকে সিরিজ জেতা অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে, এবং সিডনিতে দুরন্ত ইনিংস ঋষভ পান্তের, এবং বিশেষ করে গাব্বায় নট আউট থেকে যেভাবে ম্যাচ বের করলেন, হ্যাটস অফ। তাই সেরা মুহূর্ত সেটাকেই বেছে নিয়েছিলেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স। তাই তার তরফ থেকেও নিশ্চয়ই আজকে শুভেচ্ছা গিয়েছে ঋষভ পান্তের মোবাইলে। তাই আমাদের তরফ থেকেও শুভেচ্ছা ঋষভ পান্তকে। সামনে আরও কঠিন সফর আসছে, ইন্ডিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজ আসছে, সামনে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, সেইখানেও কিন্তু সেই একই ঝলক আমরা দেখতে চাইবো। তুমি কি ঋষভ পান্তের ফ্যান? ঋষভ পান্তের সেরকম ফ্যান না, আমার মানে বলতে গেলে একমাত্র হচ্ছে ধোনির মানে ফরএভার ফ্যান বলা যেতে পারে। সেখানে ঋষভ পান্তকে ভালো লাগে। যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে ঋষভ পান্তের খেলা দেখা শুরু করেছিলাম, এখন কিন্তু তার খেলার অনেকটা পরিবর্তন হয়েছে, এবং এই যে তার কামব্যাক মূলত সেই তারপরেই কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। একদম খুব ভালো পয়েন্ট একটা ইন্দ্রাণী বললে। এক্ষেত্রে সৈয়দ কিরমানিকেও আমরা নিয়ে আসতে পারি। সৈয়দ কিরমানি একটা সময় কিন্তু একদম সমালোচক ছিলেন ঋষভ পান্তের। তিনি মানে আমার শেষ কথা যেবার হয়েছিল সৈয়দ কিরমানির সঙ্গে, তিনি কিন্তু এখন যথেষ্ট প্রসন্ন, মানে এই তার ব্যাটিং হোক বা তার উইকেট কিপিংও কিন্তু তিনি অনেক ইম্প্রোভাইজ করেছেন, এবং আগে যেটা করতেন সেটার থেকে অনেকটাই কিন্তু ইমপ্রুভ ভার্সন এই মুহূর্তে ঋষভ পান্তের। তাই শুধু ব্যাটিং মানে উইকেটের সামনেও যেমন চলছেন, উইকেটের পেছনেও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। তাই হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেও বলেছেন যদি অল টাইম গ্রেটদের একটা টিম গড়া হয় লাল বলের ক্রিকেটে, তাহলে অবশ্যই ভারতীয় দলে ঋষভ পান্তকে কিন্তু নিতে হবে। খুব ভাইটাল একটা স্টেটমেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন সেটা জেনেও তিনি এই মন্তব্য করেছেন। তাই যখন এই মন্তব্য করেছেন অবশ্যই জেনে শুনে করেছেন। আর ঋষভ পান্ত কীরকম ক্রিকেটার সেটা আমরা কিন্তু এই রিসেন্টলি সিরিজেও আমরা দেখেছি, তিনি যেভাবে ব্যাটিং করছেন এবং এফোর্টলেস জিনিয়াস মনে হয়, যখন খেলেন একদম মাতিয়ে দেন, এক হাতে 6 মারেন। আর এইভাবে মানে একটা সিনেমা, একটা রূপকথা, এই সিনেমাটা চলতেই থাকুক। অস্ট্রেলিয়া সিরিজেও সামনে যে বর্ডার গাভাস্কার সিরিজ আসছে, সেই সিরিজেও এই ওয়েব সিরিজ বা সিনেমা যাই বলি না কেন, এটা চলতেই থাকুক। সেক্ষেত্রে এই যদি আমরা ভারতের কথা বলি, এবার যে সামনে যে সিরিজ রয়েছে, যে T20 খেলা রয়েছে, সেক্ষেত্রে ভারতের প্রিপারেশন কি থাকছে, কিভাবে ভারত এগোতে পারে? ভারতের প্রিপারেশন ওইটাই, কিপ থিংস সিম্পল। এই মুহূর্তে যেটা চলছে, আমরা তো ইন্দ্রাণী বাসবল নিয়ে অনেক কিছু শুনেছি, এখন চলছে গেম বল, মানে গম্ভীরের গেমটা নিয়ে বাকি এই বল অ্যাড করে গেম বল নাম দেওয়া হয়েছে। আর যেভাবে ভারত দ্বিতীয় টেস্ট খেলেছে কানপুরে, যেটা দেখে মাইকেল ভন লিখেছিলেন যে ভালো লাগছে দেখে যে ভারত অবশ্যই ইংল্যান্ডের থেকে ধার নিল বাসবল, তারপরেই কিন্তু সুর পাল্টে ভারতের তরফ থেকে পাল্টা দেওয়া হয়েছে, এটা বাসবল নয়, এটা গেম বল। কারণ প্রত্যেক ক্রিকেটার 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন আর বেপরোয়া ক্রিকেট খেলছেন। গৌতম গম্ভীরও নিজেকে চেঞ্জ করেছেন, একদম ইমপ্রুভ ভার্সন মনে হচ্ছে, মানে চেঞ্জ ভার্সন। তার সঙ্গে বিরাট কোহলির তাহলে কি মাঠে গৌতম গম্ভীরকে যেটা দেখেছিলাম, কোচ গৌতম গম্ভীরের মধ্যে একটা পরিবর্তন এসেছে, একদম অনেকটাই পরিবর্তন এসেছে। আর অনেক কুল রিল্যাক্সড মানে কাস্টমার মনে হচ্ছে, সেই কুলনেসটাই আমরা দেখতে পেতাম না মাঠে একদমই। এবং এখানে মনে হচ্ছে মানে মহেন্দ্র সিং ধোনি বশ করেছেন গৌতম গম্ভীরের মধ্যে। আর জানি না এগুলো অ্যানিমেটেড কিনা, তবে যত সিরিজ এগোবে, যত ভারত চাপে পড়বে, তত কিন্তু এটা প্রকাশ পাবে যে গৌতম গম্ভীর কি সেটাই, মানে এটা কি গৌতম গম্ভীর ভার্সন 2।
নাকি আগের রূপটা ছিল যেটা সেটাই ঠিক, মানে ফর দ্য টাইম বিং তিনি নিজেকে পরিবর্তিত করেছেন। তাই অনেক কিছু দেখার বাকি, এবং সেটা কিন্তু দেখা যাবে ভারত অস্ট্রেলিয়া সিরিজে, আপকামিং সিরিজেই। একেবারে কথা তো হবেই, আরো অনেক কিছু রয়েছে, অনেক কিছু নিয়ে, অনেক খবর নিয়ে ফিরে আসছে, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার ফুটবল নিয়ে আলোচনা হবে। আমি জানতে চাইবো জয়জ্যোতির কাছে যে ফুটবল নিয়ে কি খবর রয়েছে, বলো। দেখো, কালকে কিন্তু খুব ভাইটাল ডে ইন্দ্রাণী। মোহনবাগান মোহামেডান একদিকে ম্যাচ, মানে মিনি ডার্বি বলা যেতে পারে, আর অপরদিকে কিন্তু ইস্টবেঙ্গল জামশেদপুর। মোহনবাগান মোহামেডান ম্যাচ বলতে গেলে একটা কথাই বলার, যে এই ম্যাচটা কিন্তু মোহামেডান ছেড়ে দেবে না, কারণ মোহামেডান যেভাবে খেলছে, যে গতিতে খেলছে, বিশেষ করে মোহামেডান নতুন কোচ আসার পর থেকে, মানে এই কোচের তত্ত্বাবধানে যিনি রয়েছেন, যে স্পিডে খেলছে সেটা অসাধারণ। তবে আমি বলার আগে আমার মনে হয় এই মুহূর্তে যিনি রয়েছেন সিনিয়র ফুটবল করেসপন্ডেন্ট স্বপন পাল, তার থেকে বক্তব্য নেওয়া ভালো। স্বপনদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্বপনদা, আগামীকাল যে ম্যাচ রয়েছে মোহনবাগান মোহামেডান, সেই ম্যাচের কি আপডেট রয়েছে, কি স্ট্র্যাটেজি নিয়ে নামতে চলেছে দুটি দল? দেখো জয়তী, একটা কথা বলা হলো যে আইএসএল শুরুর পর থেকে 2014 শুরুর পর এই প্রথম আইএসএল এর ময়দানে তিন প্রধানই কালকে মাঠে নামছে। তিন প্রধানে গেছে তিন পরিপ্রেক্ষিতে গুরুত্ব আলাদা। মোহনবাগান হচ্ছে জয় ফেরার একটা রাস্তা বের করা, মোহামেডান হচ্ছে জয় ধরে রাখা, এবং ইস্টবেঙ্গলের কাছে পয়েন্টে খাতা খোলা। সুতরাং বুঝতে পারছে কালকে মোহনবাগান মোহামেডান মিনি ডার্বি ম্যাচ যুব ভারতীতে। সেখানে মোহামেডান এই মুহূর্তে যে গতিতে খেলছে এবং যেভাবে আক্রমণাত্মক খেলছে, তাতে কিন্তু মোহনবাগান অনেকটা চাপে থাকবে বলাই যায়। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে তাদের আক্রমণাত্মক যে স্ট্র্যাটেজিটা খুব ভালো, সেখানে রক্ষণটা সামলে যদি করতে পারে তাহলে কিন্তু মোহামেডানকে রুখে জয় আবার ফেরার সম্ভাবনা আছে। ক্ষেত্রে মোহনবাগান যতটা চাপে আছে, কিন্তু মোহামেডান কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজে আছে, কারণ আগের ম্যাচে চেন্নাই এফসির মতো শক্তিশালী ম্যাচ জয় করে তারা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে নামছে। এখানে মোহামেডান যেভাবে নতুন যে ব্রাজিলিয়ান ফ্রাঙ্কা এবং অন্যান্যরা যেভাবে অ্যাটাকিং এ যাচ্ছে, তাতে কিন্তু মোহনবাগান চাপে থাকলো। মোহনবাগান সবচেয়ে চিন্তা হচ্ছে তাদের রক্ষণ। এখানে রক্ষণটা শক্তিশালী করে মোহামেডান আক্রমণ যদি আটকে দেওয়া, তাহলে কিন্তু জয় ফিরতে কোনো বাধা থাকবে না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেখো, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি আমি বলি, ইস্টবেঙ্গল কিন্তু কালকে নামছে জামশেদপুর সিরিজের ম্যাচ। ইস্টবেঙ্গল আজ কিন্তু এখন অব্দি কোনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। সেক্ষেত্রে কোচ পদত্যাগ করার পরে কালকে কিন্তু বিনয় জর্জের তত্ত্বাবধানে নামবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা অগ্নি পরীক্ষা। ম্যাচে যদি প্রথম খাতাটা খুলতে হয়, তবে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আবার আইএসএল জয় ফেরার রাস্তা তৈরি হবে। স্বপনদা, ইস্টবেঙ্গলের প্রসঙ্গে আসছি। ইস্টবেঙ্গলে আগামীকাল বিনয় জর্জ থাকবেন অবশ্যই অন্তর্বর্তী কোচ হিসেবে, তবে এরই মধ্যে কিন্তু বেশ কিছু কোচের নাম আসছে। ডার্বির আগে হয়তো ঠিক হয়ে যাবে যে নতুন কোচ কে আসতে চলেছেন। তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে দেখো 5-6 জনের নাম ছিল, সেখান থেকে এখন মধ্যে দুজনের নাম উঠে এসেছে, অস্কার ব্রুজো এবং আলবার্তো রোকা। কিন্তু দুজনে প্রথম টার্গেট হচ্ছে যে 19 তারিখ ডার্বি ম্যাচ, তার আগে কিন্তু টিমটাকে যাতে যেই নতুন কোচ আসে যাতে টিমটাকে বুঝে নিয়ে তাদের নিজের মতো গুছিয়ে নিতে পারে, সেই সময়টা পায়। সেই কারণেই খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পাবো যে কালকে ম্যাচের পরেই কিন্তু নতুন কোচের নাম ঘোষণা দিতে হবে। তবে এই মুহূর্তে যেটা খবর হচ্ছে, অস্কার ব্রুজো এগিয়ে, কারণ উনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বসুন্ধরা কিংসের কোচ হিসেবে আছেন। দুর্দান্ত সাফল্য কোচ। ভারতেও কিন্তু 3-4টে ক্লাবে, মুম্বাই সিটি এফসি কোচিং করেছেন, মুম্বাই এফসিতে কোচিং করেছেন। সুতরাং ভারতীয় ফুটবল সম্বন্ধে তার সমগ্র জ্ঞান আছে। সবচেয়ে বড় ব্যাপার, বুঝতে কিন্তু বাংলা বলতে পারেন, এবং যেভাবে টিমটাকে উনি দেখছেন, উনি আইএসএল সম্বন্ধে সমস্তটাই তাদের বুঝতে সম্ভাবনা বেশি। কিন্তু ইস্টবেঙ্গলকে এখন চাইছে যে সময় দিতে পারবে, যিনি টিমটা পারবে তাকে বেছে নেওয়া। সম্ভবত কালকে ম্যাচটা হয়ে গেলেই তাহলে কাল পরশুর মধ্যেই হয়তো তাদের নতুন কোচ বেছে নিতে পারবে, এবং যাতে ডার্বির আগে যে তাদের টিমটাকে গুছিয়ে নিতে পারে। অনেক ধন্যবাদ স্বপনদা। আমাদের অবশ্যই নজর থাকবে যে কে কোচ হন ইস্টবেঙ্গলের, এবং আগামীকাল অগ্নি পরীক্ষা অবশ্যই বিনয় জর্জের, যেমন একই সঙ্গে কিন্তু মলিনারও অগ্নি পরীক্ষা। কারণ মলিনা যদি ভালো কিছু না করতে পারেন, মানে মলিনার স্ট্র্যাটেজি যদি কাজে না আসে সবুজ গালিচায়, তাহলে কিন্তু একই রকম জিনিস হবে যেটা নাকি এর আগে কাল স্কোয়াদ্রাতের সঙ্গে হয়েছে। তাই এই ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুটি প্রধানকে
কোচিং করানো কিন্তু যথেষ্ট রকমভাবে কঠিন এবং চ্যালেঞ্জিং, সেটা বুঝতে পারছেন অবশ্যই প্রত্যেকে। আর মোহামেডানের ওদিকে কোচ যিনি রয়েছেন তিনি কিন্তু যথেষ্ট কুল রয়েছেন। আর যদি মোহামেডান কালকে মোহনবাগানকে কোনো কারণে হারিয়ে দেয় তাহলে কিন্তু একদম চাপে পড়ে যাবে মলিনা, এটা বলা বাহুল্য ইন্দ্রাণী। একেবারে, অর্থাৎ আমাদের আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, ক্রিকেট, ফুটবল সবকিছুই আপনাদের জানালাম ঠিক কি চলছে, আপডেটটা তো দিলাম অবশ্যই। এবং আজকের স্টেডিয়াম বুলেটিনের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে বলা যেতে পারে। স্টেডিয়াম বুলেটিন আজ এখানেই শেষ করতে হচ্ছে আমাদের, প্রেজেন্টেড বাই 1xBet। তবে অন্যান্য খবর এবং খেলার খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।